কেমন আছো সবাই? আবার নতুন ভ্রমণ, নতুন গন্তব্য। এবার চলেছি হুগলির চুঁচুড়াতে। মোটামুটি আমার শহর চাকদাহ থেকে ট্রেনে চড়ে প্রথমে যাব নৈহাটি, সেখান থেকে ট্রেন ধরে ব্যান্ডেল স্টেশন, তারপরে হাওড়া শাখায় যে কোনো একটি লোকালে ট্রেন ধরে নেমে পড়ব আমার গন্তব্য চুঁচুড়াতে। বন্ধুরা, চুঁচুড়া স্টেশন নেমেই স্টেশন চত্বর থেকে বেরিয়ে টিকিট কাউন্টারের পাশ থেকে বেশ কয়েকটি সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলাম। তারপর আরও উত্তর দিকে যেতেই চোখে পড়ল টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ডে দর কষাকষির পর দিলীপ মিত্র নামে এক বয়স্ক কাকার টোটো রিজার্ভ করে চললাম বিভিন্ন ভ্রমণের গন্তব্যে। বন্ধুরা, চুঁচুড়া হুগলি জেলায় অবস্থিত বহু প্রাচীন শহর ও জনপদ। এই শহরে একসময় রাজত্ব চালিয়ে গেছে ওলন্দাজ ও ডাচেরা। আসুন বন্ধুরা, চুঁচুড়ার ঐতিহাসিক কথা নিয়ে একটু আলোচনা করা যাক। হুগলি চুঁচুড়া, যার পূর্ব নাম ছিল চুঁচড়া বা হুগলি চুঁচুড়া নামে পরিচিত, হুগলি জেলায় একটি শহর এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি বিভাগের জেলা সদর দপ্তর। এটি পশ্চিমবঙ্গের ঘনবসতিপূর্ণ শহরগুলির মধ্যে একটি। এই রাজ্যের রাজধানী কলকাতা থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে হুগলি নদীর তীরে অবস্থিত। এদেশে ওলন্দাজের আনাগোনা শুরু হয়েছিল সপ্তদশ শতাব্দীর একদম গোড়ার দিকে। ভারতের আগে তাদের ইন্দোনেশিয়ায় ছিল মশলার কারবার। ১৫৭৯ সালে পর্তুগিজরা উগলিম শহর প্রতিষ্ঠাতা করে, কিন্তু ভুরসুতের মহান রাজ্যের রূপে এই জেলায় হাজার হাজার বছরের ঐতিহ্য রয়েছে। শহরটি একটি বাণিজ্য বন্দর হিসাবে সমৃদ্ধ ছিল এবং কিছু ধর্মীয় স্থাপনা নির্মিতও হয়েছিল। এরকম একটি স্থাপনা হলো পর্তুগিজদের দ্বারা আনা মেরির মূর্তির প্রতি উৎসর্গকৃত একটি খ্রিস্টান গির্জা। পর্তুগিজদের বিতাড়িতর পর শহরটি বাংলায় রাজকীয় বন্দরে পরিণত করা হয় এবং সমস্ত সরকারি অফিস এবং রেকর্ড সেখানেই প্রতিষ্ঠিত হয়। ১৬৪০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হুগলির একটি কারখানা স্থাপন করে, যা নিম্নবঙ্গের তাদের প্রথম বসতি ছিল। ১৬৫৬ সালে ডাচরা শহরে একটি কারখানাও স্থাপন করে। সেই সময় কলকাতা ছিল ডাচ বাংলার প্রধান বসতি, যারা এটি আফিম, লবণ, মশলা, তুলা এবং নীলের ডাচ অন্ত এদেশীয় বাণিজ্যের ভিত্তি হিসাবে ব্যবহার করত। তবে ১৬৮৫ সালে ইংরেজ এবং নায়েবের মধ্যে বিরোধ দেখা দেয়। শহরটি বোমাবর্ষণ করে পুড়িয়ে ফেলা হয়। ১৭৫৯ সালে চুঁচুড়ায় ডাচ গ্যারিসন চন্দননগরের দিকে অগ্রসর হওয়ার সময় কর্নেল ফোর্টের নেতৃত্বে একটি ব্রিটিশ বাহিনী আক্রমণ করে। চুঁচুড়ায় যুদ্ধ আধ ঘন্টা কম সময় স্থায়ী হয় এবং ডাচ আক্রমণকারীদের পরাজিত করে শেষ হয়। ১৭৯৫ সালে নেপোলিয়নের যুদ্ধের সময় এটি ব্রিটিশ গ্যারিসন বসতি দখল করে। ১৮১৪ সালে শান্তি হুগলিকে ডাচদের কাছে ফিরিয়ে দেয়। যাই হোক, ১৮২৫ সালে ডাচরা সুমাত্রায় ব্রিটিশ অধিকৃত সম্পত্তির বিনিময়ে ভারতে তাদের অনেক সম্পত্তি ব্রিটিশদের কাছে হস্তান্তর করে। চুঁচুড়া এবং হুগলির উভয় বাংলার নবজাগরণ এবং ভারতীয় স্বাধীনতার আন্দোলনের ভূমিকাও পালন করেছিল। বন্দে মাতরম ভারতের জাতীয় সঙ্গীত চুঁচুড়ার জোড়াঘাটে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বারা রচিত হয়েছিল, যিনি হুগলি কলেজিয়েট স্কুলে প্রাক্তন ছাত্র ছিলেন। নজরুল ইসলাম বিপ্লবী গানগুলো ঔপনিবেশ সরকারের কর্তৃত্ব হুগলি জেলা সংশোধনাগারে বন্দী থাকাকালীন লেখা হয়েছিল। বন্ধুরা, চুঁচুড়া শহরের ঐতিহাসিক কথা আলোচনা করতে করতে চলে এলাম গন্তব্যের প্রথম স্থানে। বিশেষ এক ঐতিহাসিক স্থান, লোকমুখে সবার কাছে সুপরিচিত হয়ে আসছে সাত সাহেবের বিবির কবর নামে।
বন্ধুরা, আমরা রয়েছে এক ঐতিহাসিক স্থানে। এই দেখতে পাচ্ছেন অষ্টভুজাকৃতির একটি সমাধি স্মৃতিসৌধ। তবে এটা সুষনা আন্না মারিয়ার সমাধিসৌধ, হুগলির চুঁচুড়ায় অবস্থিত। আসুন বন্ধুরা, জেনে নিই এই সমাধিসৌধের বিস্তারিত ঐতিহাসিক ঘটনা। নেদারল্যান্ডের তিয়েল নামে এক শহরে জন্ম হয় সুসন্নার। 1759 সালে 16 অক্টোবর সুসন্না বিবাহ করেন ওলন্দাজ ব্যবসায়ী পিটার ব্রাউসকে। তাদের এক কন্যা সন্তান হয়, সুসন্না জ্যাকোবা, যাকে 1761 সালে 3রা জুন কলকাতা মিশনারি চার্চ ব্যাপটাইজ করা হয়েছিল বলে লন্ডন ইন্ডিয়ার হাউস নথি জানাচ্ছে। পরবর্তীকালে তাদের আরও এক পুত্র ও কন্যা সন্তান হয়, লুই অদ্রিয়ান দে ব্রাউস এবং মারিয়া আন্না দে ব্রাউস। পিটার ব্রাউস কর্মক্ষেত্রে দক্ষতার পরিচয় দেন। 1764 সালে তিনি ওলন্দাজদের কাশিমবাজার কুটির দ্বিতীয় প্রধান হন। কিছুদিন পর তিনি চুঁচুড়ায় আসেন এবং চুঁচুড়ায় ওলন্দাজ কুঠির চিফ অ্যাডমিনিস্ট্রেটর পদে নিযুক্ত হন। 1783 খ্রিস্টাব্দে চুঁচুড়াতেই পিটারের মৃত্যু হয়। মৃত্যুর পর তাকে চুঁচুড়ায় ওলন্দাজ কবরখানায়, বর্তমান চুঁচুড়ায় ফুলপুকুর রোডে অবস্থিত, সমাধিস্থ করা হয়। আজও সেখানে তার সমাধি বর্তমান। এদিকে 1757 সালে পলাশীর যুদ্ধে ইংরেজরা বাংলার নবাব সিরাজদৌল্লাকে হারানোর পর বাংলায় শাসন ক্ষমতা চলে যেতে শুরু করে ইংরেজদের হাতে। এতে ওলন্দাজদের প্রভাব প্রতিবর্তী ক্রমশ কমতে শুরু করে। 1759 সালে বিদেরার যুদ্ধে ইংরেজদের হাতে শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর ওলন্দাজরা ইংরেজদের ওপর কার্যত প্রতিটি ক্ষেত্রেই নির্ভরশীল হয়ে পড়ে। এর মাঝেই 1780 সালে ইউরোপের চতুর্থ অ্যাঙ্গলো ডাচ যুদ্ধ শুরু হলো। তার প্রভাব এসে পড়ে সুদূর বাংলাতেও। 1782 সালে ইংরেজরা চুঁচুড়াসহ বাংলার ওলন্দাজ যাবতীয় কুঠির সামগ্রিকভাবে বাজেয়াপ্ত করে। এই রকম টালমাটাল পরিস্থিতিতে 1795 সালে 30 মার্চ ওলন্দাজ সুসন্না বিবাহ করেন এক সুপ্রতিষ্ঠিত ইংরেজ ব্যবসায়ী থমাস ইয়েস্টস। কলকাতায় সেন্ট জনস চার্চে এই বিবাহ সম্পূর্ণ হয়, কিন্তু এই বিবাহ দীর্ঘস্থায়ী হয়নি। চুঁচুড়ায় ওলন্দাজ কুঠি ও ফরাসি চন্দননগরের মাঝামাঝি তালডাঙ্গা নামক একটি জায়গায় 60 বিঘা জমির উপরে সুসন্নার একটি প্রকাণ্ড বাগানবাড়িও ছিল, যার নাম ছিল আইশবাগ। তার ইচ্ছা ছিল যে তার মৃত্যুর পর তাকে যেন এই আইশবাগেই সমাধিস্থ করা হয় এবং এই 60 বিঘা যেন ওলন্দাজ এবং ইংরেজদের কবরখানা হিসাবে চিহ্নিত করা হয়। 1809 সালে 12 মে চুঁচুড়ায় সুসন্নার মৃত্যু হয় এবং তার প্রথম ইচ্ছাটি রক্ষিত হয়েছিল রাজকীয়ভাবেই। তালডাঙ্গায় আইশবাগের উত্তর পশ্চিম কোণেই তার সমাধিস্থ হয়। মৃত্যুর 3 বছর আগে 1805 সালেই 21শে নভেম্বর সুসন্না জনৈক্য জোহানেস মুলার ছেলে লুই এবং হুগলির শেষ ওলন্দাজ গভর্নর ড্যানিসেল অ্যান্থনি ওভারনাগের উপস্থিতি একটি উইল তৈরি করে রেখে যান। এই উইল অনুযায়ী তার যাবতীয় সম্পত্তি তিনি দান করেন তার ছেলে লুইকে। 4000 টাকা দিয়ে তিনি একটি ট্রাস্ট তৈরি করেন, যার সুদের টাকা ব্যবহার হবে তার নিজের এবং তার 2 স্বামী পিটার ও থমাসের সমাধি রক্ষণাবেক্ষণের কাজে। তারপরেও টাকা উদ্ধৃত হলে সেই টাকা দান করা হবে। 1824 সালে ইংরেজরা আর ডাচেদের মধ্যে অ্যাংলো ডাচ চুক্তি স্বাক্ষরিত হলে ডাচরা ভারতীয় যাবতীয় স্টেলমেন্ট ব্রিটিশদেরকে ছেড়ে দিতে পাকাপাকিভাবে বাটাভিয়ায় চলে যায়। এই সমস্ত চুঁচুড়ায় যাবতীয় সম্পত্তি মালিকানা হয়ে যায় ইংরেজদের হাতে। ইংরেজরা 1833 সালে আইশবাগের এই জমি বিক্রয় করে দিয়েছিল। আইশবাগে সুসন্নার কবরের উপর একটি অষ্টভুজাকৃতির সৌধ বানানো হয়েছিল। ধবধবে সাদা রঙের দোতলা এই সৌধের চারিদিকে রয়েছে খিলান ও প্রবেশপথ। প্রতিটি প্রবেশপথের 2 দিকে 2টি সরু গ্রিক স্টাইলের থামের নিচে চৌকোনা নকশাগুলি সৌধটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। দোতলায় হুবহু একই রকমের গঠনরীতি, একদম
উপরের একটি গম্বুজ। সব মিলিয়ে এটি ইন্দোর স্থাপত্যের রীতি একটি অপূর্ব নমুনা। বিশেষ উল্লেখযোগ্য, মুর্শিদাবাদের কাশিমবাজারেও সমাধিক্ষেত্রে এই সৌধটির একটি হুবহু মিল পাওয়া যায় এবং অনেকে মনে করেন যে এই সৌধটি অনুকরণেই সুসন্নার সমাধিসৌধটি নির্মাণ করা হয়। কাশিমবাজারের সমাধিসৌধ জনৈক ওলন্দাজ তামেরাস ক্যান্টারভিসের সমাধিসৌধ। সুসন্নার গল্পটি এখানেই শেষ হয়ে নোটে গাছটি মুড়িয়ে যেতে পারত, কিন্তু আরও একটি বিষয় নিয়ে কিছু কথা না বললেই নয়। স্থানীয়ভাবে প্রচারিত লোককথা সুসন্না আন্না মারিয়া নামক ঐতিহাসিক চরিত্রটি জীবনকে একটি বড় প্রশ্নচিহ্নের সামনে ফেলেছে। আগেই বলেছি, স্থানীয়দের কাছে সৌধটির নাম সাত বিবির কবর অথবা সাত সাহেবের বিবির গোড়। এই সাতজন সাহেব এলো কোথা থেকে? বিস্তর ইতিহাস ঘেঁটে আমরা দুইজন সাহেবের সন্ধান পেয়েছি। সুসন্নার প্রথম বিয়ে হয় 16 বছর বয়সে। প্রথম স্বামী পিটার মারা যান 1783 সালে। তখন সুসন্নার বয়স 40। নথি অনুযায়ী সুসন্নার পরের বিবাহ হয় 1785-তে। সুসন্নার বয়স তখন ছিল 52। থমাসের মৃত্যুর কবে হয়েছিল সে কথা জানা যায় না, তবে সুসন্নার উইল করেন 1805 সালে। সুতরাং অনুমান করা যেতেই পারে অল্পকাল আগেই হয়তো থমাসের মৃত্যু ঘটে। সুসন্নার বয়স তখন 62। 1809 সালে 66 বছর বয়সে সুসন্না মারা যান। সুতরাং সময়ের নিরিখে আরও 5টি বিবাহ করা হয়তো সুসন্নার পক্ষে সম্ভব ছিল না। তাছাড়া সুসন্নার জন্ম থেকেই শুরু করে 2 বিবাহ, তার মেয়েকে ব্যাপটাইজ করা, উইল তৈরি ও অবশেষে মৃত্যু পর্যন্ত সমস্ত ঘটনাই প্রমাণ্য নথি পাওয়া যায়। তাহলে ধরে নেওয়া যাক যে বাকি আরও 5-5টি বিবাহ কোনো না কোনো নথিতে নিশ্চয় পাওয়া যাবে, কিন্তু সেরকম কোনো নথি বহু খুঁজেও পাওয়া যায়নি। তাহলে সুসন্নার 2 বিয়ে থেকে কিভাবে তিনি সাত সাহেবের বিবিতে পরিণত হয়েছিল? স্থানীয়রা বা স্থানীয় কথ্য ইতিহাসে বিশেষভাবে এই বিষয়টি সত্যতার প্রকাশ পায়। তবে এ সত্যতা যাচাই করা আমাদের কাজ নয়, ঐতিহাসিকদের কাজ। আমরা কেবলমাত্র একটি ইতিহাস কিছুটা আলোকপাত করেছি মাত্র। কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও পর্বটি? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার পাশাপাশি লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবার দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।